প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনের শুরু থেকে এ টু জেড শিখাবো এবং কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং অ্যাডোব ফটোশপ দিয়ে ড্রয়িং করতে হয় সেটাও আমি শিখাবো। তো প্রথমে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরটি ওপেন করি। এটা অ্যাডোব ইলাস্ট্রেটরের CS4। আমি আপনাদেরকে CS4 দিয়ে কাজ শিখাবো। আর আমি প্রথমেই শুরু করব মেনু, অপশন এগুলো দিয়ে। আমি আজকে আপনাদেরকে বলবো না যে আপনারা আহ, আপনাদের সফটওয়্যার ওপেন করেন, আপনারা এই ভিডিওটি শুধু দেখেন। এই ভিডিওতে আমি কি বলেছি সেটা দেখেন। যদি এই ভিডিওটি যদি ঠিক মতন মানে ভালোভাবে যদি আপনি না দেখেন, এই ভিডিওটি আপনি ভালোভাবে যদি না দেখেন, তাহলে পরবর্তী কোনো কাজের আহ, কিছুই বুঝতে পারবেন না। আর এই ভিডিওটি শুধু আপনি দেখবেন, আপনি শুধু দেখবেন। আমি এই ভিডিওতে আসলে শুধু দেখার জন্যই বলতেছি, কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, কিছুই করার প্রয়োজন নেই, আপনি শুধুমাত্র এই ভিডিওটি দেখেন। তো প্রথমে আমি এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করেছি, এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ফ্রন্ট পেজ। আপনি যখন ওপেন করবেন তখন আপনি এই ফ্রন্ট পেজটাই পাবেন। আর আমি তাহলে শুরু করি। আহ, এখানে ফাইল মেনু আছে, এটা হচ্ছে গিয়ে মেনু বার। আমি একটা ইমেজ ওপেন করি, তাহলে আপনাদের বোঝাতে সহজ হবে। উপরে দেখেন, এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের মেনু বার। এই যে এটা এটা হচ্ছে মেনু বার। এটা হচ্ছে অবজেক্ট টাইপ। এই লাইনটা হচ্ছে অবজেক্ট টাইপ। এগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো যদি না জানেন তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটরের পরবর্তী কোনো কাজ তখন হয়তো আপনি মিস করবেন। এটা হচ্ছে টুল বার। এটা আমি একটা ইমেজ ওপেন করেছি, যার কারণে আমি কোনো কিছুতে ইয়া করে দেখাতে পারতেছি না। আর এটা হচ্ছে ক্যানভাস, এটা হচ্ছে প্যালেট, এবং এই যে এটাকে রুলার বলা হয়। তো যা হোক, আমি আবারও অ্যাডোব ইলাস্ট্রেটরে ফিরে যাই। এটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটরের ফ্রন্ট ভিউ। তো আপনি যখন ওপেন করবেন তখন এটা এরকমেরই আসবে। আর তো আমি একটা ফাইল নেই, নিউ ফাইল নেয়ার আগে এই নিউ ফাইলের আপনি কি কি ক্যাটাগরি নিউ ফাইল নেবেন সেটা সম্বন্ধে একটু জেনে নেন। নিউ ফাইলে প্রথমে আপনি নাম দিতে পারবেন। আর এখানে আনটাইটেল দেয়া আছে। আহ, আমি এখানে নামটা চেঞ্জ করে ক্লাস দিয়ে দেই, ক্লাস 1। যেহেতু আমি আজকে আপনাদের ক্লাস 1 এর লিসন দিব, সেহেতু আমি এই ফাইলের এই ডকুমেন্টের নাম দিলাম ক্লাস 1। এখানে নাম এই দিকটা ডিফল্ট থাক। এই দিকটা পরে যখন আমরা প্রফেশনাল কাজ করব তখন আমরা এই দিকটা সম্বন্ধে আসলে আহ, বিস্তারিত জানবো। সাইজ, আমি কি সাইজ নেব, এটা হচ্ছে গিয়ে এটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে, আপনার কাজের উপরে ডিপেন্ড করবে, আপনি কোন সাইজের ফাইল নিয়ে কাজ করতে চান। এখানে A4 সিলেক্ট করা আছে, যেহেতু আমি এর আগে যে কাজটা করেছিলাম সেটা A4 এর একটা পেজ নিয়ে করেছিলাম, যার কারণে A4টা ডিফল্ট আছে। তো আমি ইচ্ছা করলে A3 নিতে পারি, B5 নিতে পারি, B4 নিতে পারি, আবার কাস্টমস আছে, আমি যদি ইচ্ছা করি তাহলে কাস্টমও নিতে পারি। কাস্টম এখানে লেখা শুরু করলেই কাস্টম, এটা হচ্ছে গিয়ে কাস্টম। আমি এটা কেটে দিয়ে আহ, একটা এডিশনাল মাপ নেই, A4টা নেই। তো A4 নেওয়ার পরে দেখেন ওয়াইড আছে 11.69 ইঞ্চি এবং হাইট আছে 8.27 ইঞ্চি। এখানে ইউনিট আছে দেখেন। এটা আচ্ছা, একটা কথা বলি। এটা হচ্ছে গিয়ে A4 সাইজের একটা এডিশনাল মাপ। এটা অফিসিয়াল, এডিশনাল যেভাবেই বুঝেন আপনি। এটা হচ্ছে গিয়ে A4 সাইজের মাপ। আর এটা পাশে দেখেন ইউনিট আছে, ইউনিট হচ্ছে এখানে ইঞ্চি সিলেক্ট করা আছে, এজন্য আপনি এখানে ইঞ্চি দেখতে পাচ্ছেন। আবার দেখেন, আমি যদি এই ইঞ্চিটা চেঞ্জ করে এখানে পয়েন্ট দেই, পয়েন্ট আকারে এটা এইভাবে দেখাবে। আবার যদি এখানে পিক্সেল দেই তাহলে এই পিক্সেল আকারে দেখাবে। আবার যদি মিলিমিটার দেই তাহলে এখানে মিলিমিটার আকারে দেখাবে।
কিন্তু এটা যে A4 সাইজ আমি সিলেক্ট করে নিয়েছি সেই A4 সাইজটা থেকেই যাবে। নিচে দেখেন, এটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। A4 সাইজের পেজের মাপ এটা। আর ইউনিট যদি আপনি চেঞ্জ করতে চান আপনার ইচ্ছা মতো, আপনি যেটা যেভাবে বুঝেন সেভাবে আপনি নেবেন। ওরিয়েন্টেশন হচ্ছে, এটা ওরিয়েন্টেশনটা কি আসলে? ওরিয়েন্টেশনটা হচ্ছে আপনার পেজের ডাইমেনশনটা কিরকম হবে। আমি ওরিয়েন্টেশনটা একটু পরে বলি, কারণ আমি এই ওরিয়েন্টেশনটা দেখানোর জন্য আমাকে দুইটা পেজ ওপেন করতে হবে। ব্লিট ব্লিডটা ব্লিডটা হচ্ছে গিয়ে প্রফেশনাল কাজ যখন আমরা করব তখন ব্লিডটা আমি বলবো এটা আহ, ষষ্ঠ কি সপ্তম টিউটোরিয়ালে পাবেন। ব্লিড ব্লিডের কাজ অ্যাডভান্স সেটিং, এটা ডিফল্ট এরকম থাকে, এটা এখান থেকে অন করে নিতে হয়। কালার মোড হচ্ছে সিএমওয়াই কে কেন? সিএমওয়াই কে হচ্ছে অ্যাডো ইলাস্ট্রেটরের জন্য পারফেক্ট কালার শো করে, কারণ ফটোশপ হচ্ছে গিয়ে আরজিবি শো করে, আরজিবির জন্য ফটোশপ, অর্থাৎ ফটোশপের জন্য যে কালার সিলেক্ট করা আছে সেটা হচ্ছে আরজিবি, আর ইলাস্ট্রেটরের জন্য যে কালার সিলেক্ট করা আছে সেটা হচ্ছে সিএমওয়াই কে। এখন আরজিবি আর সিএমওয়াই কে কি, যদিও এই প্রশ্নের এটা একটা বোকার মতো প্রশ্ন, কিন্তু মানে আমি কাউকে ইঙ্গিত করে বলতেছি না, কেউ হয়তো জানতে পারে আবার কেউ নাও জানতে পারে, তা আমি সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি যে আরজিবি হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। আর এদের প্রথম স্পেলিং এর প্রথম ওয়ার্ডটা নিয়ে, প্রথম অক্ষর তিনটা নিয়ে আর কি আরজিবি হয়েছে। আর সিএমওয়াই কে হচ্ছে সি অর্থ হচ্ছে সায়ান, এম অর্থ হচ্ছে ম্যাজেন্ডা, ইয়েলো হচ্ছে ওয়াই, এবং কে ইকুয়াল টু হচ্ছে ব্ল্যাক। এখন এখানে কে কিভাবে ব্ল্যাক হয় এটা প্রশ্ন আপনারা করতেই পারেন। আমিও করেছিলাম, যখন আমি প্রথম কাজ শিখতে যাই তখন আমিও করেছিলাম যে কে কিভাবে ব্ল্যাক হয়। তো দেখুন এখানে আরজিবি আছে, আরজিবি যেহেতু বি দিয়ে ব্ল্যাক শুরু হয় আবার বি দিয়ে ব্লু শুরু হয়, আরজিবিতে যেহেতু বি আহ, দেয়া বি ইউজ করা হয়েছে সেহেতু সিএমওয়াই তে আর বিটা ইউজ করার কোনো অপশন নেই, কারণ আরজিবি হচ্ছে প্রাইমারি কালার আর সিএমওয়াই কে হচ্ছে সেকেন্ডারি কালার। সো দুইটাই কালারের একটা অংশ। আর যেহেতু ব্ল্যাকে কে শব্দটা আছে সেহেতু সিএমওয়াই কে এর কে দিয়ে ব্ল্যাক বোঝানো হয়েছে। তো এখানে আমার আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, এগুলো আমরা পরবর্তীতে কাজের সুবিধার্থে চেঞ্জ করব। এখানে ওভারপ্রিন্ট পিক্সেল এটা ডিফল্ট থাক। আমি এখন আপনাদেরকে এখন আমি বলেছিলাম ওরিয়েন্টেশনের জন্য আমি দুইটা পেজ নেব, দুইটা নিউ ফাইল নেব। তো ওরিয়েন্টেশনের আমি প্রথমে এই ডাইমেনশনটা সিলেক্ট করি, দুই ডাইমেনশনে দেখতে পারবেন। এটা হচ্ছে আমি ওকে দেই। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার এই আহ, প্রথম ডাইমেনশনের যে মাপটা সেটা হচ্ছে এরকম। আমি আরেকটা নিউ পেজ নেই। আমার এগুলো সব ডিফল্ট থাক, কোনো সমস্যা নেই। যা হোক, আমার এই যে এখানে নামটা চেঞ্জ হয়ে গেছে, আমি ওই নামটা নেইনি। যাই হোক, আমি প্রথমে নিয়েছিলাম যেটা আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি এই ডাইমেনশনটা সিলেক্ট করে নেই। দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট 11.69 হয়ে গেছে, হাইট 8.27 হয়ে গেছে। এটা কিন্তু এডিশনাল মাপ A4 সাইজের, এটা সবসময় মনে রাখবেন। এটা হয়তো কোনো পরীক্ষা আসতে পারে, বিসিএস পরীক্ষাও আসতে পারে, ব্যাপার না। ওকে দেই। দেখুন এবার এটা হচ্ছে কি আমার হোয়াইট, এটা হচ্ছে আমার হাইট, আর এটা হচ্ছে গিয়ে আমার হোয়াইট, আর আবার এখানে হচ্ছে গিয়ে আমার এটা হোয়াইট, এটা হচ্ছে গিয়ে হাইট। কিভাবে বুঝবো এটা ঠিক মতো মাপ অনুযায়ী আছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো? আহ আমি এখানে শো রুলার দেই। দেখতে পাচ্ছেন এখান থেকে শো রুলার আমি আবার হাইড করে দিলে এটা হাইড হয়ে যাবে। অপশন থেকে শো রুলার, কাউকে অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করে এই কাজটা দেখার প্রয়োজন নেই, এইভাবে দেখার প্রয়োজন নেই। আমি এটা পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। এটা ক্লাস 1, এটা শুধুমাত্র আমি আপনাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটরের কি কি আছে, কি কি বিষয় আছে, কোথায় কি আছে খুঁটিনাটি, যেগুলো এখনই আপনাদের জানা দরকার, শুরুতেই জানা দরকার, আহ, আপনাদের মাউস ধরার আগেই জানা দরকার, সেগুলো শুধু আমি দেখাবো।
ফার্স্ট ক্লাস। এটা আমার 10 তারিখে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা আমি 10 তারিখের আগেই দিয়ে দিছি। কারণ 10 তারিখে অনেক সময় 10 তারিখ, আজকে 5 তারিখ, যা হোক, আজকে 5 ডিসেম্বর 2016, তারিখটা মনে রাখি, 5:45 PM। এখন আমি টিউটোরিয়াল তৈরি করতেছি। যা হোক, এই ডেটটা থেকে যাবে, এই টিউটোরিয়ালের সাথে সারা জীবন থেকে যাবে ইনশাআল্লাহ। ওরিয়েন্টেশনের যে ডাইমেনশনের যে ব্যাপারটা, সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো গিয়ে সেই জিনিসটা। আর আমি এখান থেকে ভিউ শো রুলার দেই। কাজের সুবিধার্থে এই গ্রিডটা নিয়ে আসি। এটা অনেক সুবিধা, অনেক উপকার করে আমাদের কাজের বেলায়। আমি আপনাদের একটা ইমেজ দেখাই যে এই পেজটা এই অবস্থায়, এই জিনিসগুলোর কি নাম, এটার কি নাম, যদিও আপনি এখানে রাখলেই দেখতে পারবেন। এই যে কার্সারটা একটু ধরলেই দেখতে পারবেন যে এগুলোর আসল নাম কি। আহ, তারপর আমার কাছে একটা ইমেজ তৈরি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, সেটা দেখুন। এটা হচ্ছে সেই ইমেজ। এটা হচ্ছে গিয়ে মেনু বার। ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এই মেনু বারের ভিতরে এগুলো আছে। এটা CS4 এর মেনু বার। CS6 এ এই মেনু বারটা হয়তো কিছু অপশন বেশি থাকতে পারে, আবার কিছু অংশ কমও থাকতে পারে। আপনারা যার যেভাবে ইচ্ছা সেইভাবে সফটওয়্যার ইউজ করতে পারেন। CS4 কিংবা 6 ব্যাপার না। আমি CSC4 দিয়ে শিখাচ্ছি এজন্য যে এখানে যে অপশন গুলো আছে এগুলো থেকে কিছু কাজ আমরা ম্যানুয়ালি করতে পারবো, যাতে করে আপনি সহজে বুঝতে পারবেন। আবার CS4 এ যে অপশন গুলো আছে তার চেয়ে আপডেট সফটওয়্যার, আপডেট ভার্সন হচ্ছে 6 ওখানে অনেক শর্টকাট অপশন আছে। তো আমরা ওই কাজগুলো ম্যানুয়ালি করলে আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে আসলে শর্টকাটটা কিভাবে আপনি পেয়েছেন। আমি ওই শর্টকাট গুলো যে নতুন এক্সট্রা যে এডিশনাল গুলো যে অ্যাড করা হয়েছে CS6 এ, ওইগুলো আমি আপনাদেরকে CS6 একদিন ইনস্টল করে দেখাবো পরবর্তী কোনো এক ক্লাসে। এটা হচ্ছে অবজেক্ট বার। এই যে লাইনটি দেখতে পাচ্ছেন, এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার। যা হোক, এই চিহ্নটার জন্য হয়তো বুঝতে পারতেছেন না। স্ট্রোক, এখানে স্ট্রোকটা কি সেটা আমি আপনাদেরকে আহ, একটা অবজেক্ট নিয়ে বোঝাবো, একটু ওয়েট করেন। এরপরে হচ্ছে স্ট্রোক। এখানে স্ট্রোকের মান বাড়ানো যায় আবার কমানো যায়। এটা হচ্ছে ওভাল। স্টাইল, কোন স্টাইলে এটা থাকবে, আপনার একটা অবজেক্ট কি স্টাইলে থাকবে সেটা। অপোসিটিটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। ডকুমেন্ট সেটআপ, প্রিফারেন্স। ওকে, ফাইন। নাও টুল বার। এটা হচ্ছে টুল বার। এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে গিয়ে সিলেকশন জোন। আমি আরেকটা ওপেন করি, সেটা হয়তো অনেক সুবিধা হবে। এটা হচ্ছে টুল বক্স। ওকে। এ এ হচ্ছে গিয়ে সিলেকশন টুল। এ হচ্ছে গিয়ে সিলেকশন টুল। বি বি হচ্ছে গিয়ে ড্রয়িং টুল। সি সি হচ্ছে গিয়ে টাইপ টুল। এই যে টি দেয়া আছে যেহেতু, এটা টাইপ টুল। ডি ট্রান্সফরমেশন টুল। ই সিম্বল টুল। এফ গ্রাফ টুল। জি পেইন্টিং টুল। এইচ স্লাইসিং এন্ড কাটিং টুল। আই মুভিং এন্ড জুমিং টুল। জে যে হচ্ছে গিয়ে যে আদার্স টুল। যে এই টুলের ভিতরে অনেক কাজ আছে। এখানে দেখেন, টগল ফিল স্ট্রোক, ডিফল্ট, সোয়াপ ফিল স্ট্রোক, কালার গ্রেডিয়েন্ট, নন। নন ননটা ইম্পর্টেন্ট। নন মানে একবারে যে না কিছুই, সেটা না। ননটা ইম্পর্টেন্ট, কেন নন সেটা কাজের ক্ষেত্রে বুঝতে পারবেন। কিছু কিছু টুল বক্সের যে অপশন গুলো আছে সেগুলোর ভিতরে একটা আর হিডেন ট্রায়াঙ্গেল টুল আছে। এই যে এটা বড় করে দেওয়া আছে, এই যে এটা বোঝাচ্ছি আমি। হিডেন ট্রায়াঙ্গেল টুল। প্রত্যেকটা ট্রায়াঙ্গেল টুলে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ওখানে আরো কিছু হিডেন অপশন আছে। এই যেমন আমি ক্লিক করে ধরে রাখলেই এটা এভাবে আসতে থাকবে। আবার এটার ভিতরেও আছে অনেক অনেক অপশন আছে।
অনেক অপশন আছে, প্রত্যেকটার ভিতরেই আলাদা আলাদা অপশন আছে। আর টিউটোরিয়ালের একটা পার্ট শেষ হলো, সেটা হলো গিয়ে ইলাস্ট্রেটরের যে ফ্রন্ট ভিউ, সেটা পরিচিতি, ফ্রন্ট ভিউর যে পরিচিতি, এই প্যালেটের ভিতর কি আছে, এগুলো কাজের সুবিধার্থে আমরা পরবর্তীতে জানবো। আহ, এখানে তারপরে একবার রিভিউ দেই। কালার আছে, কালার গাইড আছে, সোর্স আছে, ব্রাশ আছে, সিম্বল আছে, এখানে কয়েক হাজার সিম্বল আছে। আপনি পরবর্তীতে সিম্বল গুলো এখান থেকে, এই হলো সিম্বলের ইয়াগুলো, অপশন গুলো, এগুলো নিয়ে আসতে পারবেন। ইচ্ছা করলে যে কোনো সিম্বল যে কোনো ভাবে ইউজ করতে পারবেন। স্ট্রোক আছে, স্ট্রোক হলো স্ট্রোক, একটু স্ট্রোক আমি আপনাদেরকে এখানে দেখিয়েছিলাম। তো স্ট্রোকের মান এভাবে বাড়ানো কমানো যায়। পরে আমি একটা অবজেক্ট নিয়ে আপনাদের দেখাবো স্ট্রোকের মান কিভাবে বাড়ানো যায় এবং কমানো যায়। আর স্টকের আরো অনেক কাজ আছে। স্টকের নিজস্ব একটা কাজ আছে, সেটা হচ্ছে সেটা করার জন্য এই স্টকের একটা আলাদা অপশন আছে। গ্রেডিয়েন্ট আছে। গ্রেডিয়েন্ট, একটা অবজেক্টে গ্রেডিয়েন্ট কেন ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি কি সেটাও দেখাবো। এই অপশনগুলো দেখানোর আগে আমি আপনাদেরকে এই টুলবারটা আছে, এই টুলবার সম্বন্ধে আগে বলে নেই। টুলবারটা কি? এটা হচ্ছে সিলেকশন টুল। প্রত্যেকটা টুলের উপরে আপনি যদি মাউস এভাবে ধরেন, প্রত্যেকটার নাম আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল আমি এখানে রাখি। এটা আমি একটা অবজেক্ট নেই। আমার এই অবজেক্টটা এখন আনসিলেক্ট আছে। এটা এখন আপনার বুঝতে পারতেছেন না হয়তো। আমি কালারটা চেঞ্জ করে দেই। আচ্ছা, একটা কালার নিলাম। এই অবজেক্টটা এখন আনসিলেক্ট আছে। আমি যখন এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব, এটা সিলেক্ট করে আমি এটার উপর ধরলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আমি এটা যে কোনো দিকে মুভ করতে পারি সহজেই। এটা হলো সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল, এটা হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। আমি ডিরেক্ট সিলেকশন টুলে ইয়া করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটার উপর ক্লিক করলাম। দেখুন এখানের যে অ্যাঙ্কর গুলো আছে, একটা কথা বলে রাখি আগেই। এই এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট আছে চার কর্নারে চারটা, এবং মাঝখানে এই একটা, এটা হচ্ছে সেন্টার। আর এই চার কর্নার চারটা, এই পয়েন্ট গুলোকে বলা হয় অ্যাঙ্কর। এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর, লেখার প্রয়োজন নেই। এটা এটা হচ্ছে পাথ, এটা সেন্টার। তো আমি এখন এই অবজেক্টটি সিলেক্ট করেছি প্রথমে এই সিলেকশন টুল দিয়ে। এটা হচ্ছে গিয়ে সেই সিলেকশন টুল। দেখুন আমি একটু আন্ডু দিয়ে আপনাদেরকে দেখাই এবার। সিলেকশন টুল দিয়ে যখন আমি সিলেক্ট করি, তখন এটার 1 2 3 4 5 6 7 8 এবং এই 9 সেন্টার, এটা থাকবেই, ব্যাপার না। এদিকে তিনটা, এদিকে তিনটা, 6টা 7টা 8টা, এই 8টা পয়েন্ট সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, তাহলে এই 8টা পয়েন্ট আসে। আবার যদি এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করি, তাহলে আসবে 4টা, 1টা 2টা 3টা 4টা। এই ডিফারেন্স কেন? সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আমি এই অবজেক্টটা সরাতে পারতেছি না, যেটা আমি এই সিলেকশন টুল দিয়ে করতে পারতেছি? হ্যাঁ, পারতেছি। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল আমার এই অবজেক্টটা ধরার জন্য না। এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আমার এই পয়েন্টগুলো ধরার জন্য। এই পয়েন্টগুলোকে অ্যাঙ্কর বলা হয়। যারা 3D Max এর কিংবা অটোক্যাড এর কাজ জানেন অলরেডি, তাদেরকে বলতেছি, তারা হয়তো জানেন যে 3D Max এ কিংবা অটোক্যাড এ এই পয়েন্টগুলোকে ভার্টেক্স বলা হয়। যেহেতু 3D Max একটি আলাদা কোম্পানির, এবং ফটোশপ, ফটো ইলাস্ট্রেটর কিংবা এই রিলেটেড যত সফটওয়্যার আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা কোম্পানির। তো এজন্যই এরা আর কি আলাদা আলাদা নাম ইউজ করেছে। এখানে এটা হচ্ছে গিয়ে অ্যাঙ্কর পয়েন্ট, এটা পাথ। প্রত্যেকটা অবজেক্টের একটা করে সেন্টার থাকে। আমি আর একটা অবজেক্ট নেই, এটারও সেন্টার আছে। যা হোক, আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম।
একটা যে কোনো একটাই সিলেক্ট হবে। এটা আসলে সাধারণ জ্ঞানের মতনই, যে আপনি যেটা ধরবেন সেটাই সিলেক্ট হবে। আমি দুইটাকে একবারে টান দিয়ে ধরলাম, দুইটা একবারে সিলেক্ট হয়ে গেল। তো দেখুন, আমি যেটা আপনাদের বোঝাতে যাচ্ছি, এই দুইটা সিলেকশন টুলের ভিতরে পার্থক্য কি। যখন আমি সিলেকশন টুল দিয়ে এটাকে ধরি, তখন আমার পয়েন্ট আসে কয়টা? এই যে এখানে এগুলো অ্যাঙ্কর পয়েন্ট না, এগুলো হচ্ছে গিয়ে আহ, এই ডাইমেনশনের ভিতরে এই অবজেক্টটা আছে। আবার এটা যখন সিলেক্ট করি, তখনও এই ডাইমেনশনের ভিতরে এই অবজেক্টটা আছে, কিন্তু এখানে এই পয়েন্ট ছয়টা, আহ, আটটা পয়েন্ট এখানে শো করতেছে। আহ, এই সিলেকশন টুল দিয়ে যখন আমি সিলেক্ট করি, এটা এখানেও আটটা পয়েন্ট শো করতেছে, এদিকে তিনটা তিনটা, আচ্ছা, সাত এবং এই আট। কিন্তু আবার যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তখন এখানে মাত্র চারটা পয়েন্ট, এক, দুই, তিন, চার। সেন্টারটা আমি ধরলাম না, সেন্টারটা কমন, প্রত্যেকটা অবজেক্টেই থাকবে। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করলে এখানে আটটা। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তাহলে এখানে চারটা। চারটা এবং আটটা, এর মানে কি? অবশ্যই কোনো মানে আছে, দেখাচ্ছি আমি। যখন আমি এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, তখন এই অবজেক্টটার পুরো অবজেক্টটাই সে সিলেক্ট করে নেয়। পুরো অবজেক্টটাই সিলেক্ট করে নেয়। ইচ্ছা করলে এটা দিয়ে সবগুলো অবজেক্টই সিলেক্ট করা যায়, ব্যাপার না। এভাবে এভাবে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে রাখা যায়। তো আর যখন এটা দিয়ে সিলেক্ট করি, তখন এটার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন সিলেক্ট করি, তখন এটা শুধুমাত্র এর এই যে পয়েন্ট গুলো আছে, চারটা পয়েন্ট, অ্যাঙ্কর বলা হয়। অ্যাঙ্কর অ্যাঙ্কর একটু আগে যেটাকে বলেছিলাম যে অ্যাঙ্কর, সেই অ্যাঙ্করকে সিলেক্ট করে। এবং এই এই যে একটা ট্রায়াঙ্গুলার আমি নিলাম, এটা যদি আমি চেঞ্জ করতে চাই, এখানে দেখেন, এই অ্যাঙ্কর পয়েন্টে আমি ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে যদি আমি টান দেই, তাহলে আমার এই অবজেক্টটা এভাবে একটা পরিবর্তন আসে। আবার আবার এখানে দেখেন, এই যে সাদা হয়ে গেছে। এখন কিছুই সিলেক্ট করা নেই, আবার সাদা হয়ে গেছে। আমি যদি এটাকে আবার এরকম নেই, তাহলে এটা চেঞ্জ, সরানো যাবে। বাট আমি যদি এই সিলেকশন টুল দিয়ে এটাকে ধরতেও যাই, তাহলেও আসবে না। এখানে তো অ্যাঙ্করের শুধু নামই উঠতেছে, এখানে শুধু অ্যাঙ্করের নামই উঠতেছে, বাট অন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। এটা কোনোভাবেই কোনো চেঞ্জ করা যাবে না। তবে এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে বড় করা যাবে, এভাবে টান টান দিয়ে বড় করা যাবে, এভাবে টান দিয়ে বড় করা যাবে। একটা কথা মনে রাখবেন, যখন আপনি কোনো কিছু বড় করতে চান, এরকম এরকম যদি বড় কিংবা ছোট, যদি নির্দিষ্ট কোনো মাপের না নিয়ে যদি আপনি এভাবে বড় ছোট করতে চান, তাহলে শিফট এবং অল্টার, স্ক্রিনে উঠে আছে, দেখেন, শিফট এবং অল্টার চেপে ধরে তারপরে আপনি এটাকে বড় করবেন, না হলে এটা রেজলিউশনটা নষ্ট হয়ে যায়। যা হোক, আমি এটাকেও দেখাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে। এই যে এই পয়েন্টগুলো এখন শো করতেছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো। এখান ধরে আমি এটা নিয়ে নেই। আচ্ছা, আমি একটা লাভ তৈরি করি, লাভের প্রতীক তৈরি করি, সেটা দেখেন। এটা লাভের প্রতীকের কাছাকাছি হয়েছে। তো পারফেক্ট হয়নি, আমি পারফেক্ট করে করিও নেই, আর পারফেক্ট হয়নি। যা হোক, এটা এটা আম, আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি
ডিরেক্ট সিলেকশন টুলের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম সেটার কাজ কি। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি আসলে সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম। এটা দেখেন, এটা এটা আমি যেটা তৈরি করলাম একটু আগে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করা যায়, করতে হয় আর কি। আবার আমি যদি চেষ্টা করি তাহলে আমার এটা এটা তৈরি করতে আমার অন্য টুলও আছে, অন্য টুল দিয়েও আমি এটা করতে পারবো। সেটা হচ্ছে পেন টুল। পেন টুলটা আমি একটু পরে দেখাই। আমি এই সিলেকশন সিলেকশন টুলে যেটা আছে সেটা সেটা আগে দেখাই নি। সবগুলো সিলেকশন টুলের একটা একটা করে বর্ণনা দেব। একটু ধৈর্য করেন, একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। আর একটা কথা মনে রাখবেন, যদিও এটা বলা ঠিক না, তারপরেও কি কি রকম সেটা আমি জানি না। গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ধৈর্যশীলদের জন্য একটা কাজ। যদি আপনি ধৈর্য না ধরতে পারেন তাহলে গ্রাফিক্স ডিজাইন শেখার কোনো মানেই হয় না। কারণ আমার এই ভিডিওটি আপনি যদি ঠিক মতো না দেখেন, যে টেনে 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 যদি দেখেন, তাহলে আমার আমার কোনো লাভ নাই, আমার কোনো লসও নাই। কিন্তু আমি আপনার লাভের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আপনি যদি এই ভিডিওটি না টেনে পয়েন্ট টু পয়েন্ট, প্রত্যেকটা সেকেন্ড বাই সেকেন্ড, আপনি যদি এই ভিডিওটি যে কয় মিনিটে হোক, আমি যেহেতু তৈরি করতেছি এখন, আমি জানি না কত মিনিটের হবে, পরবর্তীতে আমি এডিট করে কিছু কারেকশন চেঞ্জ করব। তো পরে তো তবে এই কথাগুলো থাকবে আপনাদের জন্য, এটা সাজেশন। বড় ভাই বলেন কিংবা আপনাদের যাই টিচার বলেন কিংবা যাই বলেন, সেটা আপনাদের ব্যাপার। বুঝতে পারতেছেন আপনাদের জন্য আমি কতটুকু কষ্ট করতেছি। এই 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 টপিকটু, এই সাউন্ডটুকু থাকবে, এই কথাটুকু থাকবে যদি পারফেক্ট রেকর্ড হয়। ওকে, সাউন্ডটুকু যদি রেকর্ড হয়। যা হোক, আমি ডিরেক্ট সিলেকশন টুল, এটা দুইটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আবার একটু ব্যাগে রিমাইন্ড করে দেখেন যে আমি দুইটা সম্বন্ধে কি বলেছি। যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানান, অথবা আমাকে আমাকে মেইল করতে পারেন, অথবা ফোনেও জিজ্ঞেস করতে পারেন। আমি ফোন নাম্বার, মেইল নাম্বার আমি দিয়ে দেবো, আবার ফেসবুক আইডিও দিয়ে দিতেছি। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলটা আমি সিলেক্ট করি। ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলে এখান থেকে এখানে দেখবেন যে আমি এই একটা অবজেক্ট এবং এই একটা অবজেক্ট, এই দুইটা অবজেক্ট আমি একসাথে সিলেক্ট করতে পারবো না। আমি আবার একটু সিলেকশন টুলে যাই। এই আহ, এই সিলেকশন দিয়ে আমি যেভাবে দুইটা একসাথে সিলেক্ট করতে পারি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এই দুইটা জিনিসকে একসাথে সিলেক্ট করতে পারবো না। কেন পারবো না সেটা আমি দেখাচ্ছি। আহ, এই এই জিনিসটা আমি সিলেক্ট করতেছি, এই জিনিসটা আমি সিলেক্ট করতেছি, কিন্তু একটাও সিলেক্ট হচ্ছে না। আবার আমি এভাবে ড্রাগ করে সিলেক্ট করার চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছে না। কিভাবে ম্যাজিক ওয়ান টুল কাজ করে তাহলে ম্যাজিক ওয়ান টুল কি এইভাবে সিলেক্ট করে? এইভাবে একটা ধরে একটা সিলেক্ট করব, তাহলে তো আমি এটা দিয়ে সিলেক্ট করতে পারি। এটা দিয়ে তো আমি সবকিছু সিলেক্ট করতে পারি, আমার তাতে সিলেক্টের সুবিধাও হয়। তাহলে ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, এটা কিসের জন্য দিয়েছে? এরকম প্রশ্ন তো আমি নিজেই করেছি আমার টিচারের কাছে, যখন সে একটু বোঝাতে দেরি করে ফেলছে। যা হোক, আমি এখন আবার বলতেছি। আমি আহ, আর একটা অবজেক্ট নেই আপনার কাজের সুবিধার জন্য। এবার বলি ম্যাজিক ওয়ান টুলের কাজটা কি। ম্যাজিক ওয়ান টুলের কাজটা হলো পিক্সেল সিলেক্ট করা। অর্থাৎ আপনি যে পিক্সেলের কিংবা রেজুলেশনের যে ইয়াটা নিতেছেন, যেমন দেখেন আমি এই সিলেকশন টুলে আছি, এটা আমি সিলেক্ট করি। এটার যে কালারের একটা মান আছে, এই যে CMYK, এটা 89 38 C0 K0 M89 Y 38। আবার এইটার যে কালারের মান আছে, এটা দেখেন C0 M89 Y 38 K0। ওকে, তো আমি এখন এটা এই দুইটাকে একসাথে সিলেক্ট করব কিভাবে? ম্যাজিক ওয়ান টুল। এই যে দেখেন, আমার এটাও সিলেক্ট হয়েছে, আবার এটাও সিলেক্ট হয়েছে। একটু জুম করে, সরি, এটা আমি জুম করলাম। আবার আমি এটাকে ডিসিলেক্ট করি, এখানে সাদা অংশে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে। ম্যাজিক ওয়ান টুল আবার নিলাম। আমি এটা সিলেক্ট করলে এটাও সিলেক্ট হবে, কিন্তু আমি এটাকে তো কোনো টাচ করব না।
এটা দেখেন সিলেক্ট হয়ে গেছে, আবার এটাও দেখেন সিলেক্ট হয়ে গেছে। আবার একটু জুম আউট করি। তাহলে সমস্যাটা তাহলে আহ, এটার কাজ কি, এটার আসলে কাজ কি? ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যদি এটা সিলেক্ট করি তাহলে এগুলো সিলেক্ট হবে না কেন? আবার যদি আহ, এটা সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে কেন? ম্যাজিক ওয়ান টুল হচ্ছে ম্যাজিক ওয়ান টুল এমন একটা সিলেকশন টুল যেটা হচ্ছে গিয়ে শুধু রেজুলেশনকে সিলেক্ট করে, কালার সিলেক্ট করে। আমি যদি এই জিনিসটার কালার চেঞ্জ করে দেই, দেখেন এতক্ষণ তো ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়েছে, তো আমি এটার কালার চেঞ্জ করে দেই, লালই থাক, একটু কালার বাড়িয়ে দেই। এই যে দেখেন এখন শুধু এটা সিলেক্ট হয়েছে, কিন্তু এটা সিলেক্ট হয়নি। এই যে দেখেন এটা সিলেক্ট হয়েছে কিন্তু এটা সিলেক্ট হয়নি, কারণ ম্যাজিক ওয়ান টুল শুধু কালার সিলেক্ট করে, আর আর কোনো কিছু সিলেক্ট করে না। আপনার যদি আপনার দেখা গেছে একই কালারের অনেক বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে, একই কালারের অনেকগুলো অবজেক্ট আছে, এরকম এরকম অবজেক্ট, আলাদা আলাদা অবজেক্ট থাকতেই পারে। আপনি সবগুলোকে একবারে ধরে সেগুলোতে হয়তো কিছু একটা চেঞ্জ করতে চান, কিংবা কিছু একটা এক্সট্রা অ্যাড করতে চান, কিংবা ওইগুলোকে ধরে আপনি ওগুলো হাইড করতে চান, কিংবা ওইগুলো ধরে আপনি লক করতে চান, আবার ওইগুলো ধরে আপনি আলাদাভাবে এডিট করতে চান। সেক্ষেত্রে আপনি এই ম্যাজিক ওয়ান টুল নিয়ে ধরে কাজ করতে পারবেন। কাজের সুবিধার জন্য আমরা এই ম্যাজিক ওয়ান টুল ইউজ করি। এরপরে হলো লেসো টুল। লেসো টুল হচ্ছে এটা একটা লাইনের মতন ধরে আমরা সিলেক্ট করতে পারি। এই যে লেসো টুলের, এই যে আমি এটা ধরলাম, এটা দিয়ে লাইন সিলেক্ট হলো। এই এই বক্সটা, এই জিনিসটা আর কি, এই অবজেক্টটা আর কি সিলেক্ট হলো। তো লেসো টুল দিয়ে আরেকটা জিনিস দেখেন, আমি যদি এতটুক ধরি, এতটুক সিলেক্ট হবে, এই এতটুক সিলেক্ট হবে না। কিভাবে বুঝবো? এখানে তো কিন্তু সবই বোঝা যাচ্ছে। আহ, আবার দেখেন, একটু জুম করি, লেসো টুল, আমি এটা নেই, এভাবে ছেড়ে দিলাম। আমার এই দুইটা সিলেক্ট হয়েছে, এই দুইটা সিলেক্ট হয়নি, ওই যে সাদা অংশ। আবার শুধু এটা সিলেক্ট করি, এই তিনটে সিলেক্ট হয়নি। আবার এটা সিলেক্ট করি, এই তিনটা সিলেক্ট হয়নি। যাই হোক, এই 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 হলো গিয়ে আমাদের সিলেকশন টুল। আর এটা হলো আহ, এবার আমরা এই ডিরেক্ট সিলেকশন টুলের এই যে হিডেন ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সিলেকশন টুল আছে, এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। এটা দিয়ে সিলেকশন করার আগে আমাকে গ্রুপ করতে হবে। আমি এটা গ্রুপ করে নিই। আমি এই গ্রুপ সিলেকশন টুলে গেলাম। আহ, আমি যখন আহ, এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, তখন এই গ্রুপ, অর্থাৎ আপনারা ইচ্ছা করলে অনেকগুলো অবজেক্টকে একসাথে রাখার জন্য একই আহ, একভাবে রাখার জন্য এটাকে গ্রুপ করতে পারেন, যাতে কাজের সুবিধার্থে কিংবা কাজ করার সময় নড়ে চড়ে না যায়। এটা করলে আপনার পুরো গ্রুপটাই সরে যাবে। ইচ্ছা করলে আপনি সরাতেও পারবেন, আবার নাড়াতেও পারবেন। এই গ্রুপটাকে যদি আবার আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে চান, আপনি চান না যে এই গ্রুপটাকে ওপেন করতে, কোনো কিছু দিয়ে ওপেন করা যায় না, এই গ্রুপটা শুধু একটা গ্রুপ করা যায় এবং আনগ্রুপ করা যায়। ওগুলো আনগ্রুপ করে দিলে এটা আবার আলাদা আলাদা আনগ্রুপ হয়ে যাবে। আম, কিন- আহ, এখানে দেখেন গ্রুপ অপশন আছে। এই গ্রুপটা এইভাবে যদি আমি গ্রুপ করি তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। আবার এই গ্রুপটাকে যদি আনগ্রুপ করি, তাহলে সেটা আনগ্রুপ করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যায় এই কাজগুলো, প্রফেশনাল কাজের ব্যাপারে, যে এই গ্রুপগুলো আনগ্রুপ না করেও কাজ করা দরকার, কিংবা আমার এই একটা অবজেক্টের কাজ করতে হবে। এজন্য আমি চাচ্ছি না যে আমার গ্রুপটা ভেঙে যাক, কারণ এখানে 4 5টা 50টা 100 200 অবজেক্টও থাকতে পারে।
তার মধ্যে যদি আমি এটাকে আনগ্রুপ করে দিই, পরবর্তীতে আবার ওই যেটা যেটা গ্রুপ করা আছে ওইটা ওইটা সিলেক্ট করতে অসুবিধা হবে। এজন্য এটা এটাকে আমি কিভাবে এই সমাধান দেব, সমাধানটা আমি কিভাবে বের করব? আমি প্রথমে গ্রুপ করে নেই, তারপরে দেখাচ্ছি। এই যে একটা গ্রুপ করে নিলাম, এই গ্রুপ করার পরে আমি এই গ্রুপ সিলেকশন টুলে গেলাম, বাইরে ক্লিক করলাম, এখন কিছুই সিলেক্ট নাই। আমি যদি এটা এখন গ্রুপ আছে, কিভাবে বুঝবো? এই একটা যদি সিলেক্ট করি তাহলে এই দুইটাই সিলেক্ট হচ্ছে, মানে আমার একটা গ্রুপ সিলেক্ট হচ্ছে। এটা 4-5টা কিংবা 100 200 500 যে কয়টা অবজেক্ট নিয়ে আপনি চান সে কয়টা দিয়েই পারবেন। আমি যদি এই গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তাহলে আমার এই একটা অবজেক্টই সিলেক্ট হচ্ছে, আবার এটা যদি সিলেক্ট করি এটাই সিলেক্ট হবে। কিন্তু এই আমি যদি আবার সিলেকশন টুলে যাই তাহলে এই এই সিলেকশন টুলটা এটা থেকে যাবে। যদি বাইরে সিলেক্ট করি, আবার যদি একটাকে সিলেক্ট করি তাহলে গ্রুপ সিলেক্ট হবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমি একটু কঠিন করে ফেলছি মনে হয়। আহ, একটু রিমাইন্ড করে দেখবেন, আমি যেটা বলেছি যেভাবে বলেছি ওইভাবেই আসলে কাজটা।